অর্ণব শুনতে পাচ্ছি তোমার কথা। পরবর্তীতে অর্ণবের সঙ্গে যোগাযোগ করবো। আপনার জানিয়ে রাখি, হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোন রকম ভাবে হস্তক্ষেপ করা হলো না। অর্ণব, আমার কথা শোনা যাচ্ছে? অর্ণব, কি হলো সুপ্রিম কোর্টে? দেখো, এই 26,000 চাকরি বাতিল রইল শুধুমাত্র সোমা দাস, ক্যান্সার পেশেন্ট, যাকে বীরভূমে চাকরি দিচ্ছিল মানবিক কারণে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সোমা রায়ের যে চাকরি দেওয়া হয়েছিল সেই চাকরিটায় হাত দিল না, যেটা কলকাতা হাইকোর্ট হাত দেয়নি, সেই চাকরিটা থাকলো। এছাড়া ইন সার্ভিস যে সমস্ত টিচাররা ছিলেন, সেই ইন সার্ভিস টিচারদের চাকরি তাদের পূর্বতন জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা পর্যবেক্ষণ রাখলো সুপ্রিম কোর্ট। এছাড়া কলকাতা হাইকোর্টে যা রায় ছিল সেই রায় বহাল রইল, অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া, এবং 3 মাসের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যে নিয়োগ প্রক্রিয়া যেটা শেষ দিন পর্যন্ত, আমি যেটা বারবার বলছিলাম যে পৃথকীকরণ করা সম্ভব হয়নি, আদতে যোগ্য কত অযোগ্য কত, এই যোগ্য অযোগ্যর বেড়াজালে কার্যত যোগ্যরাও বাতিল হলো, তাদের চাকরি যোগ্যরাও বঞ্চিত হলেন। অর্ণব সঙ্গে থাকো, প্লিজ সঙ্গে থাকো। সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কি হলো ভিতরে, কি সওয়াল জবাব হলো? মাফ করবেন, সরি কোনো সওয়াল জবাবই হয়নি, আজ শুধু নির্দেশ ছিল, মাফ করবেন। এই নির্দেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি তিনি কি বললেন? দেখো, প্রধান বিচারপতির বক্তব্য খুব স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়া সেটা ভীষণভাবেই সিলেকশন প্রসেস ভায়োলেটেড হয়েছে এবং ম্যানিপুলেশন হয়েছে, ফ্রড হয়েছে। এই সমস্ত বিষয়ের কথা কিন্তু প্রধান বিচারপতি তাদের অবজারভেশনে উল্লেখ করেছেন আজকে রায়, এবং একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় হস্তক্ষেপ করার কোনো বিষয় তারা তাদের সামনে দেখতে পারলেন না, এবং তারা জানাচ্ছেন যে এরকম কোনো বিষয় তাদের কাছে উঠে আসেনি যাতে তাদের মনে হয় যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তাতে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। ফলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় চাকরি বাতিলের ক্ষেত্রে, সেই রায় বহাল থাকলো। তবে একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে ফ্রেশ নিয়োগ করতে হবে এবং 3 মাসের মধ্যে এই ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আনটেন্টেড ছিল তাদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রেও কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা চাকরিরত অর্থাৎ কর্মরত একটা জায়গা থেকে, সরকারি চাকরি থেকে তারা এই চাকরিতে যোগ দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে তারা তাদের পূর্বতন ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবেন এবং তারা সেখানে আবেদন করতে পারবেন, এবং তাদেরকে সেই পুরনো জায়গায় রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, এবং তারা তাদের প্রয়োজনীয় যে প্রমোশনের যে পোস্ট রয়েছে সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু তারা এলিজিবল হবেন। এটাই কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন। ফলে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। ফলে 26,000 চাকরি বাতিলের রায় সেটি বহাল রইল সর্বোচ্চ আদালতে, এবং তারা জানিয়ে দিলেন যে আগামী 3 মাসের মধ্যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, এবং সেখানে নিয়োগ প্রক্রিয়াতে যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা ভায়োলেটেড হয়েছে, এবং যে ক্রেডিবিলিটি এবং লেজিটিমেসি একটি নিয়োগ প্রক্রিয়ার সেটি ভায়োলেটেড হয়েছে, তেমনটাই অবজারভেশনে জানালেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অতনু, সঙ্গে থাকো। শহীদ মিনারে যারা চাকরিয়ারা তাদের একাংশ তারা সেখানে রয়েছেন, সেখান থেকে সুস্মিতা রয়েছে। সুপ্রিম কোর্টই তো শেষ ভরসা ছিল আমাদের, আমরা তো গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে এটা কখনোই কোনোদিন বলতে পারবে না আমরা দুর্নীতি করে চাকরি পেয়েছি। আমাদের কোনো দোষ নেই, কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। না না, এটাই আমার প্রথম চাকরি। আমার পুরো পরিবার চলে এই চাকরির উপর। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী, আমার 3 বছরের ছোট বাচ্চা। প্রতাপ রায়চৌধুরী। দাদা, এবার কি করবেন দাদা? একেবারে অথৈ জলে পড়ে যাওয়ার মতো তো অবস্থা। সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলো। দাদা, সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলো, কি করবেন?
দাদা, দেশের সর্বোচ্চ আদালত যার উপর আপনাদের ভরসা ছিল, কি বলবেন? আইনজীবীরা কি বলছেন একবার শুনবো হাইকোর্ট চত্বর থেকে। কন্ডাক্ট করেছিল এসএসসি, সেই নিয়োগ প্রক্রিয়া হয়েছে ফ্রড এবং পুরোটা ভিসিয়েটেড হয়েছে। পুরো সিলেকশন প্রসেসের প্রত্যেক পদক্ষেপ আমি জানতে চাইবো কি নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26,000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো। মডিফিকেশনের মধ্যে কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল, অতএব যারা পূর্ববর্তী অন্য কোনো চাকরিরত ছিল, বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুনভাবে চাকরিরত হয়েছে, তাদেরকে কিছুটা রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তাদেরকে বলল তারা প্রিভিয়াস যে ডিপার্টমেন্টে চাকরি করত সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না। এই সংখ্যাটা প্রায় 400 মতো, প্রায় 400-র মতন। এক্স্যাক্টলি সেটা এখন কত সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু পুরো অন্ধ যারা ব্লাইন্ড যারা তাদের জন্য কিছুটা রিলিফ দিল। বলল তারাও এই কিছুটা বেনিফিট, যারা বিশেষ করে ডিসেবলড যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিড করেছিলেন, যিনি প্লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্যও কিছুটা রিলিফ দিয়েছে। সেটা এক্স্যাক্টলি কি ডিরেকশন দিয়েছে সেটা যখন জাজমেন্ট আমরা হাতে পাবো তখন আমরা ভালোভাবে বলতে পারবো। এখন যেটা বোঝা গেল যে ওনার কথা শুনে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে তাদের ক্ষেত্রেও কিছুটা রিলিফ থাকবে এবং আরেকটা প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে যারা কিনা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বলল তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আমি নির্দিষ্ট করে বলতে যাবো, দর্শকরা জানতে চাইছে যারা চাকরি করছিল বেআইনি চাকরি, কারচুপি চাকরি, তাদের ক্ষেত্রে 12% সুদ সহ বেতন ফেরত দিতে বলেছিল, সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু বললো? সেটার ব্যাপারে বললো যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে, কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু বেশ অর্ণব সঙ্গে থাকো মৈত্রী আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। প্লিজ মৈত্রী, হ্যাঁ আইনজীবী কি বলছেন? সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের থেকে জানতে চাইবো কি বলছেন আপনারা, কি হলো? এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। আর বাকি ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে না জানিয়েছে। হবে এক্ষেত্রে তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত তো সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়, তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে সুপ্রিম কোর্ট 3-4টা অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। সম্পূর্ণভাবে বাতিল করা হলো এবং কতদিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে? দেখুন কতদিনের মধ্যে নতুন, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. So what happens to the 26,000 people who were appointed? So everything goes, entire panel goes. What about the salary part which they are? Though High Court has a specific observation of Justice Bashak's division bench, the salary will also be returned back. So Supreme Court has also upheld that position. एक बार हिंदी में ब्रीफ कर दीजिए क्या ये मुद्दा था, क्या कोर्ट ने कहा? आज वेस्ट बंगाल का जो 26,000 एसएससी कैंडिडेट्स का এবার একবার অন্য সঙ্গে কথা বলবো।
এবার একবার অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, 26,000, এই 26,000-এর মধ্যে আমরা দেখছিলাম যে বেশ কিছু মানুষ তারা চাকরি হারা, তারা বসে রয়েছেন শহীদ মিনারের পাদদেশে, তারা কথা পর্যন্ত বলতে পারছেন না। সুপ্রিম কোর্টের উপর শেষ ভরসা ছিল, তারা বলছেন, এরা দাবি করছেন এরা যোগ্য। 26,000-ই অযোগ্য এমন তো নয়, এদের মধ্যে যোগ্য রয়েছেন, অযোগ্য রয়েছেন। এই যোগ্য আর অযোগ্যর যদি সঠিক লিস্ট, সঠিক তালিকা বার করা যেত, তাহলে হয়তো 26,000-এর চাকরি যেত না। একেবারে অতুর 100% খাঁটি কথা তুমি একটা বললে। এবং এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করার জন্য কার্যত সুপ্রিম কোর্টের গলা ভেরিয়ে গেছে। তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এটা বারবার বলেছেন, সেগ্রিগেশন করো, যোগ্য কারা অযোগ্য কারা তার তালিকা দাও। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, যেখানে সিবিআই দাঁড়িয়ে বলছে তাদের সিএফএসএল এর রিপোর্ট যে হ্যাজ ভ্যালু, মেটা ভ্যালু একই রয়েছে পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হার্ড ডিস্কের। অর্থাৎ যে ডেটা স্ক্যানটেক, যে ওএমআর এর কপি করেছিল, সেখান থেকে যে হার্ড ডিস্কে গেছিল সেটার হ্যাজ ভ্যালু সেম। হ্যাজ ভ্যালু যদি এক হয় তাহলে ওএমআর এ কারচুপি হয়েছে, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছে, এটা সত্য। এটা নতুন করে কোনো জায়গা নেই, এভিডেন্স অ্যাক্টে এর কোনো গুরুত্ব আছে কি নেই, সুপ্রিম কোর্টও ধরছে এটা সত্য। কিন্তু অযোগ্যদের তালিকা দাও, কিন্তু এই অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ হলো বলা ভালো, ঐক্যমত্যে পৌঁছতে পারল না। রাজ্যের দুটো মূল আর্টিকেল 12 অথরিটি, এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ, যাদের ঘাড়ে সব থেকে বড় দায়িত্বটা ছিল এবং সব থেকে বড় গন্ডগোলের সূত্রপাত কিন্তু এই দুটো আর্টিকেল 12 অথরিটির। কারণ এসএসসি সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট দিয়ে জানাচ্ছে, রিটেন স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে মোট অযোগ্য চাকরি 5,485, আর সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বলছে না 5,189। অর্থাৎ দুটো মূল অথরিটি তারাই যদি এই সংখ্যার তারতম্য করে, পৃথকীকরণ সঠিকভাবে না তথ্য দেয়, তাহলে সুপ্রিম কোর্ট কার উপর ভরসা রাখবে? রাজ্যের এক্ষেত্রে যে ভূমিকা সেটা সেকেন্ডারি, কারণ রাজ্য সরকার আর্টিকেল 12 অথরিটি হিসেবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে দায়িত্ব দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দেখার। কাজে রাজ্য সরকার তার ইনফ্রাস্ট্রাকচার দেবে, তার বেতন কাঠামো দেবে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা কন্ডাক্ট করার জন্য সহযোগিতা করবে। নিশ্চিতভাবে রাজ্যের ভূমিকা আছে, পরোক্ষ ভূমিকা আছে, কিন্তু মূল আর্টিকেল 12 অথরিটি যারা আজ জেলে রয়েছেন, এই সুবিরেশ ভট্টাচার্য, এই ব্যক্তিগুলো, অর্থাৎ এই ব্যক্তিদের যে কতটা নিচ হলে এতগুলো যোগ্য প্রার্থী যাদের চোখের জল বেরোচ্ছে, তাদের আজ চাকরি হারাতে হয়েছে। কারণ এই অযোগ্য চাকরির যে তালিকা, সেই তালিকার মধ্যে ঐক্যমত্যে আসতে পারেনি এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, যে কারণে কিন্তু প্রথমে যেটা 2021 সালের জুন মাসে যখন অপদার্থ কমিশনে কটাক্ষ শুনতে হয় এসএসসি কে, এই হাইকোর্টে যে হাইকোর্টে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রথম সব থেকে বড় মন্তব্য, সেই মন্তব্যের পর যেটা ছিল চিরফাট, এই দুটো ভিন্ন ধর্মী অবস্থানের পর কার্যত ফাটটা এই মায়ানমারের ভূমিকম্পের থেকেও বড় ফাট। এবং সেখানে সব থেকে বড় তথ্যটা সুপ্রিম কোর্টে এলো যখন রিটিন স্টেটমেন্টে এসএসসি বলছে তারা 23,123 এর বেশি একটা চাকরিরও সুপারিশ করেনি 4টে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গা ছিল অন্য, যে একাধিক জটিলতা, যার মধ্যে সবচেয়ে বড় জটিলতার কথা নিয়ে আমরা কথা বলছিলাম, যে যোগ্য অযোগ্য বাছাই এর সমস্যা।